বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এই দলকে ভালোবাসেন, যারা এই দলের প্রতি সহানুভূতিশীল, যারা এই দলকে সমর্থন করেন, যারা এই দলের রক্ত, সেই কর্মী এবং স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, আওয়ামী লীগের ঐক্যের প্রতীক, আওয়ামী লীগের প্রাণশক্তি, বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং যার পরিকল্পনায়, চিন্তায়, পরিশ্রমে এ দলের জন্ম এবং আজ পর্যন্ত এ দলের টিকে থাকার অনুপ্রেরণা, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই দলটিকে আজও বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং আস্থায় পরিণত করে। এখনো এই দল, বাংলাদেশ আওয়ামী লীগ, এমনভাবে প্রতিষ্ঠিত, আওয়ামী লীগ যদি সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকবে। আওয়ামী লীগ বিপদে পড়লে বাংলাদেশও বিপদে পড়ে, সব শেষ। আওয়ামী লীগ যতদিন বেঁচে থাকবে, যে কারণে বাংলাদেশ সৃষ্টি, সেই বাংলাদেশ ততদিনই বেঁচে থাকবে। এটাই ৭৭ বছরের আওয়ামী লীগের অর্জন, যা পৃথিবীর আর দ্বিতীয় কোনো দল নেই যাদের এত বড়, এত মহান, এত আত্মতৃপ্তি করার মতো অর্জন আছে। আওয়ামী লীগ সম্পর্কে বললে ৭৭ বছরের ইতিহাস ৭৭ বছরেও শেষ হবে না। আমি ইতিহাস চর্চা করতে চাই না। আজকালকার যুগে অন্তত যারা ইউটিউব দেখে, তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত মেধাসম্পন্ন, ভালো মন্দ যাচাই করার মতো, আওয়ামী লীগকে প্রতিদিন চর্চা করার মতো তথ্য উপাত্ত তারা মুহূর্তেই বের করতে পারে। তাই আওয়ামী লীগের ইতিহাস নিয়ে কথা না বাড়িয়ে, আজকের দিনে আওয়ামী লীগ কোথায় দাঁড়িয়ে, কেন এবং কোথায় যাচ্ছে, এ নিয়ে দুই একটি কথা বলবো আজকে বলতে হচ্ছে যে 3টি শিশু আজও মারা গিয়েছে। সরকারি হিসাব, বাস্তবে হয়তো আরো 25-30 জন হবে।
আপনারা জানেন যে ফরিদপুরের মধুখালীতে আমাদের ছাত্রলীগের একজন কর্মী, তাকে ফরিদপুরের ডিবি পুলিশ গ্রেপ্তার করে নির্যাতন করে হত্যা করেছে। ফরিদপুরের মানুষ জেগে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে, প্রতিবাদী হয়েছে। তারা গতকাল ফরিদপুরের মহাসড়ক, ফরিদপুর খুলনা ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 1 ঘন্টার মতন অবরোধ করেছিল। প্রশাসনের আশ্বাসে, বিচার এবং দায়ীদের সাজার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেছে এবং ওই অবরোধের অধিকাংশ মানুষই ছিল নারী। আজকে জানতে পেরেছি সেখানে যেই ডিবি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই ডিবির ওসিকে সহ আরও কয়েকজনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার বলতে ডিবির কাছ থেকে লাইনে নেওয়া হয়েছে। এগুলো আইওয়াস। আমরা দীর্ঘদিন সরকারে ছিলাম, আমরা জানি কখন কোনটা কী জন্য করা হয়। সো এসব করে কোনো লাভ হবে না। যে যারা যারা ওখানে দায়ী তাদেরকে অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, তদন্ত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তারপর তদন্ত করতে হবে, তারপরে বিচারে যা হওয়ার হবে। কিন্তু মুক্ত থেকে ঘোরাফেরা করবে, আরামে এসে থাকবে, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়ে, সেটা হতে পারে না। সো আমার স্পষ্ট দাবি, যারা সেদিন এই ঘটনার সাথে জড়িত ছিল, সে যেই হোক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে অনতিবিলম্বে। নচেত এর জন্যে আন্দোলন সামনে আছে, আন্দোলন করতে হবে, প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে, রাস্তাঘাট বন্ধ করতে হবে, কিন্তু ওদেরকে গ্রেপ্তার করতে হবে, তদন্ত শুরু করতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বরখাস্ত করতে হবে আপাতত। তারপর বিচারে যা হয় সেটা পরে দেখা যাবে। আজকে একটা অভূতপূর্ব দিন বাংলাদেশের ইতিহাসে, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্যে দলের নেতা কর্মী সমর্থকদের যে গতানুগতিক প্রতি বছরই যেরকম প্রতি বছর ঠিক না, প্রতি বছর পালন করা হয়, এখন বিশেষ বিশেষ বছর থাকে, যেমন 75তম, 50তম, 25তম এরকম, কিন্তু 77 তো এরকম কোনো তম না। প্লাস এইটা একটা আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য একটা বৈরী পরিবেশ। তো সেখানে আমরা এমন কোনো কর্মসূচি গ্রহণ করিনি যেটার জন্যে কোনো ব্যাপক প্রস্তুতি নিতে হবে, বা কোনো সাজ রব করতে হবে, বা কোনো সাজসজ্জা করতে হবে। কিন্তু এই যে কোনো দলই বা যে কোনো সংগঠন তার প্রতিষ্ঠাবার্ষিকী বা কোনো একটা কিছু বড় কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক বিষয়ে দিবসে পালন করে, সেখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীরা এই দিনটিকে স্মরণ করে, এই দিন নানাভাবে এটা উদযাপন করে, র্যালি করে, আলোচনা সভা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, ক্রীড়া অনুষ্ঠান করে, নানান রকমের ইভেন্ট এখানে হয়। নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করা পাশাপাশি দেশের মানুষকে বা দেশে বিদেশে এটাকে প্রচার করা যে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, সবাই সেটাকে দেখে শুনে, এই তো। কিন্তু আমাদের তো এখন যে পরিবেশ, সেই পরিবেশে তো
আনন্দ উৎসব, এগুলো আমাদের জন্য এখন নিতান্তই বিলাসিতা। আমরা এখন টিকে থাকার সংগ্রামে ব্যস্ত, সেখানে আমাদের আনন্দ উৎসবের কোনো বিষয় নেই। সেজন্যই গতানুগতিকভাবেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী মিছিল হবে। আগে যেমন বর্ণাঢ্য র্যালি হতো সাজসজ্জা করে, এখন তো আমাদেরকে আইন করে বেআইনিভাবে আমাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। তো সেখানে আমাদেরকে ঝুঁকি নিয়ে, আমাদের তরুণ ছেলে মেয়েরা ঝুঁকি নিয়ে সেখানে যে যার সুবিধা মতো নিরাপত্তা বজায় রেখে কিছু মিছিল টিছিল করবে, এই তো। কিন্তু না, এটাও করতে দেওয়া হবে না। এটা করলে কি হবে? এটা করলে জানবে যে আওয়ামী লীগ আছে, বা আওয়ামী লীগ এখনো তৎপর, বা আওয়ামী লীগ আরও উৎসাহিত হবে। আজকে 100 জন নিয়ে মিছিল করলে কালকে 200 জন করার জন্য উৎসাহিত হবে। এই যে একটা ভ্রান্ত ক্যালকুলেশনের উপরে, একটা ভুল ধারণার উপরে যে কর্মসূচি বা যে লঙ্কা কাণ্ড এই অবৈধ সরকার করেছে, তা নজিরবিহীন। এখন এগুলি করে, প্রথম কথা হলো যে এগুলি করে আমাদের কর্মীদেরকে তো ঘরে আটকে রাখতে পারেনি। অত্যন্ত সাফল্যজনকভাবে সারা দেশে শত শত মিছিল তারা করেছে। আপনার সেটা যেমন একটা দিক, আর আরেকটা দিক হলো সোশ্যাল মিডিয়া, সয়লাভ পক্ষ বিপক্ষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। আর মাঠ পর্যায়ে একটা যুদ্ধংদেশী অবস্থা, পরিস্থিতি আওয়ামী লীগকে ঠেকাতে হবে। প্রায় সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে প্রায় 1 লক্ষের উপরে সামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অবৈধ সরকারি দল, সরকার, তার রাজনৈতিক ক্যাডার, এবং এই অবৈধ বিরোধী দল, তাদের রাজনৈতিক ক্যাডার, সবাই যেখানে যেখানে পেরেছে মাঠে দাঁড়িয়েছে এবং স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাতে আমাদের এমন কি ক্ষতি হয়েছে? আবার এমনও দেখেছি বিভিন্ন জায়গায় মানববন্ধনের মতো দাঁড়িয়ে স্লোগান দেয়, হঠাৎ করে দেখা গেল যে জয় বাংলার স্লোগান। মানববন্ধন এগুলি ফেলে দৌড়। বেশ কয়েকটি জায়গায় আমরা এরকম দেখেছি, রাঙামাটি, গোপালগঞ্জে তো আর নামে নাই কেউ, গোপালগঞ্জ তো পুরোপুরি আওয়ামী লীগের দখলে। গোপালগঞ্জ হলো যারা আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, আমাদের জন্য গোপালগঞ্জ হলো তীর্থস্থান। গোপালগঞ্জের মানুষ অনেক কষ্টে থেকেও, অনেক সময় অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েও তারা গর্বিত যে শেখ মুজিব তাদের সন্তান, শেখ হাসিনা তাদের সন্তান। এই যে গর্ব, মৃত্যুকে আলিঙ্গন করে তারা, কিন্তু তাদের গর্বকে চূর্ণ করতে দেয় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডেভিল ইউনূসের সময় যে এনসিপির গুন্ডারা সেখানে গিয়েছিল, মূলত ওদের উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ায় যাওয়ার, কিন্তু অ্যাসিড টেস্ট হিসেবে তারা গোপালগঞ্জ পর্যন্ত গিয়ে কি পরিণতি হয়েছে, এবং তাদেরকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীকে আমাদের কতগুলো প্রাণ
কেড়ে নিতে হয়েছে। কত মানুষকে, শত শত মানুষকে পাকিস্তানি কায়দায় বাংলাদেশের সেনাবাহিনী নির্যাতন করেছে, অত্যাচার করেছে। গোপালগঞ্জের ঘরে ঘরে গিয়ে হাজার হাজার মানুষকে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার করেছে, রাতের অন্ধকারের বিদ্যুৎ বন্ধ করে। লক্ষ লক্ষ গোপালগঞ্জের মানুষ আশেপাশের অন্য জেলায় গিয়ে আশ্রয় নিয়েছে। তারা শান্ত হয়নি, ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু শেখ হাসিনাকেও তারা ত্যাগ করেনি। সো বাংলাদেশের অধিকাংশ মানুষ গোপালগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা তাদের জীবন দিয়ে এই সময়ে আওয়ামী লীগের মান মর্যাদা, আওয়ামী লীগকে ধরে রেখেছে। এবং সেই গোপালগঞ্জই আজও বাংলার মানুষের কাছে অনুপ্রেরণার জায়গা। গোপালগঞ্জের পথ ধরো, রাজাকার খতম করো, এটাই হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের স্লোগান। এখন কথা হচ্ছে, এই যে হঠাৎ করে সেনাবাহিনী একবার উঠিয়ে নিয়ে তারপরে 6 দিন পরেই আবার সেনাবাহিনী নামাতে হলো। এই শিলেং সালু, জানি সালাউদ্দিন, আমি সালু বলি, শিলং সালু, এই শিলং সালু বলে আওয়ামী লীগ একটা মাফিয়া সংগঠন। আবার 2 দিন বলে আওয়ামী লীগ নামে এই দেশে কোনো সংগঠন নাই। আওয়ামী লীগ নাই তো তুমি সেনাবাহিনী কার বিরুদ্ধে নামিয়েছ, কেন নামিয়েছ? ঢাকা শহরে 45,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছ কেন? এটার সুবিধা অসুবিধাটা হলো এই, ওদের উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে সেনাবাহিনী কিছু যদি গোপালগঞ্জের মতো সেরকম একটা পরিস্থিতি বা সেরকম কিছু করে, তাহলে সেনাবাহিনী নিশ্চয়ই প্রতিরোধের মুখে পড়বে, নিশ্চয়ই তারা আক্রান্ত হবে। তাহলে কি দাঁড়াবে? এখন সরকার বলতে যা বোঝায়, সরকার তো ফাংশন করছে না। এখন প্রতীকী ক্ষমতার চেয়ারে বসে আছে, সরকার কোনো দিকে ফাংশন করতেছে না, না রাজনৈতিক, না অর্থনৈতিক, না প্রশাসনিক। সো সেই ক্ষেত্রে এখন সেনাবাহিনী তারা তো আর আওয়ামী লীগকে ফেস করতে পারবে না, সেই শক্তি তাদের আগেও ছিল না, তারা স্বীকার করতো না। কিন্তু এবার তাদের এই ঘটনার মাধ্যমে তারা স্পষ্টভাবে আত্মসমর্পণ করেছে এবং স্বীকার করেছে যে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার, আওয়ামী লীগকে প্রতিরোধ করার শক্তি, সাহস কোনোটাই এই সরকার এবং বিরোধী দল যারাই আছে, স্বাধীনতা বিরোধীরা, তাদের কারোরই নাই। সেক্ষেত্রে এখন তারা বাঁচার তাগিদে, সেনাবাহিনী তো হুট করে আওয়ামী লীগের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে অস্ত্র ধরবে না বা বিপক্ষে যাবে না। সেটা তারা আগে যেটা করেছে সেটা তারা ভুল করেছে, সেটা এখন তারা রিয়েলাইজ করে এবং তাদের মধ্যে সেই উপলব্ধি এসেছে যে তারা দেশের কত বড় ক্ষতি করেছে। এখন তারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে আওয়ামী লীগের সাথে কোনো সংঘর্ষে জড়াবে না। কিন্তু মাঠে নেমে আওয়ামী লীগের মিছিল মিটিংকে ঠেকাতে গেলে তখন কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটবেই। আর সেই কিছু না কিছু ঘটনাকে তারা ক্যান্টনমেন্টগুলিতে প্রচারণা করবে, আওয়ামী লীগ সেনাবাহিনীর উপরে আঘাত শুরু করেছে। তো স্বাভাবিকভাবেই একটা বাহিনীর উপরে কেউ যদি আহত হয়, ঘটনাক্রমে কেউ যদি আবার নিহত হওয়ার পর্যায়ে চলে যায়, সেটা তো একটা মানে কি বলে প্রাতিষ্ঠানিক মর্যাদার প্রশ্ন এসে দাঁড়ায়, আত্মরক্ষার প্রশ্ন এসে দাঁড়ায়। তখন সেনাবাহিনী আওয়ামী লীগের প্রতি চড়াও হবে, বিক্ষুব্ধ হবে। তাতে হবে কি? তাতে কি আওয়ামী লীগ বন্ধ হয়ে যাবে? তাতে কি আওয়ামী লীগ চুপ হয়ে যাবে? আওয়ামী লীগ পিছু হটবে? প্রশ্নই আসে না। আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, আমাদের এবার কর্মসূচি এখনো আমাদের
নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেনি, বা আমাদের যে পরিকল্পনা, আমি বিস্তারিত আমি তো অনুমান করে বলতেছি, আমি তো আর জানি না অ্যাকচুয়ালি পরিকল্পনা কি, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা কেউ জানে না, যারাই জানে সেটা আংশিক জানে, যতটুকু এখন করতে হবে ততটুকুই জানে, এর বাইরে তারাও জানে না আগামীকালকে কি হবে। সো এইটাই হলো বর্তমানের পরিকল্পনা। কালকে কি হবে সেটা আজকে রাত্রে বা আজকে জানিয়ে দেওয়া হবে, যেটা 2 দিন আগে জানানো দরকার 2 দিন আগে জানানো হবে, যেটা কয়েক ঘন্টা আগে জানানো দরকার সেটা কয়েক ঘন্টা আগে জানানো হবে। সেইভাবে পরিকল্পনা সাজানো হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর অত্যন্ত সেটা সেই বিষয়ে আলোচনা দরকার নয়, প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ আগামী দিনে কখন কি ঘটবে, কি নির্দেশনা আসবে, কি করতে হবে আর কেউ জানে না। সো আমি মনে করি, এটা হলো আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে, এবং এটা তো সবার জানা যে আমাদের বিপক্ষে কারা কারা আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। এখন যারা ক্ষমতায় আছে, এখন যারা সরকারে আছে, সরকার বলতে এই আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস, লাল বদর যারা আছে, সব যারা এখন দৃশ্যমান বুক ফুলায় হাঁটে, তারা সবই আওয়ামী লীগের প্রতিপক্ষ, কেউ কেউ শত্রু। এবং এদের ক্ষমতা বা এক কথায় এদের দৌড় কতটুকু সেটা আমাদের অতীতেও জানা আছে, সর্বশেষ আমাদের সেই রেকি করা আছে তাদের সক্ষমতা কি। তো সেইটার উপর ভিত্তি করেই পরিকল্পনা সাজানো হয়েছে। সেখানে সেনাবাহিনীকে আমাদের পক্ষে নেওয়া হয় নাই, সেনাবাহিনীকে চুপ থাকবে সেইটাও আমরা ধরি নাই। এগুলি সবগুলি যারা 3 আগস্ট ওপেন হয়েছে, পরিকল্পনা তো আরও আগের থেকেই তারা করেছে, কিভাবে কি করেছে সেগুলি তো ইতিহাস আছেই, সেগুলি তো পরবর্তীতে একে একে জানাবো। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নিজে বলেছে, এতদিন আমরা যেভাবে বলেছি প্রধানমন্ত্রী বক্তব্য আর আমাদের বক্তব্য হলো একরকম না, তার অবস্থান থেকে সে যেটা বলবে ওইটাই সঠিক, এবং ওইটা কি সত্য ধরে নিয়ে তারপরে কথা বলতে হবে, কাজ করতে হবে। তো উনি কিছু কথা বলেছেন, সেটা আজকে বলছি না। তো এই সব পক্ষকে একটা পক্ষ ধরেই আমরা এদেরকে পরাজিত করার পরিকল্পনা নিয়ে আমরা শুরু করেছি, এবং বেশ কিছু পথ আমরা পাড়িয়েও দিয়েছি। তো সেনাবাহিনী নামলে আওয়ামী লীগ কিছু ঘটবে সেনাবাহিনীকে দেখে, ওই দিন তো এখন নয়, আগেই ছিল না। আমরা তো এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিল, সেনাবাহিনীর ক্ষমতায় রাষ্ট্রপ্রধান হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারপরে আমরা এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করেছি। সেনাবাহিনী তখন মাঠ থেকে উঠে গেছে। সেনাবাহিনী উঠে যাওয়ার কারণটা আজকে বলি। সেনাবাহিনী উঠে যাওয়ার কারণ হলো, যেখানেই সেনাবাহিনী গেছে সেখানেই সেনাবাহিনী সরাসরি আক্রান্ত হয়েছে, সেখানে সেনাবাহিনী আহত হয়েছে, সেখান থেকে সেনাবাহিনীকে পালিয়ে আসতে হয়েছে। এরকম বহু জায়গা আছে, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকায়। তারপরে তারা মাঠ থেকে চলে গেছে, তারপর তারা এই দরবার করেছে, দরবার করে তারা সিদ্ধান্ত নিয়েছে। তখন জেনারেল নুরুদ্দিন তখন সামরিক বাহিনীর প্রধান, তখন সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণের বিরুদ্ধে যাব না। এইটা বলে নাই যে জনগণ আমাদেরকে পিটিয়ে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিয়েছে। সো সেনাবাহিনী কি করতে পারে, কদ্দূর কি করতে পারে আমরা জানি। বেশি না, 500 লোক নিয়ে একটা ইউনিটের সামনে সেনাবাহিনী গেলে সেনাবাহিনী কোনো কিছুই সেখানে অতীতেও করে নাই, এখনও করে না, ভবিষ্যতেও করবে না। আস্তে তারা হাতটার উল্টা, ওরা যা বলে তাই বল। ওরা যদি বলে যে তোমরা জয় বাংলা স্লোগান দাও, ওই যতদিন ওখানে 30-40 যতজনই থাকবে ওরা সবাই জয় বাংলা স্লোগান দিতে বাধ্য, এবং তা করে তারা ওখান থেকে সরে যাবে। আমি আর পালিয়ে যাওয়ার কথাটা বললাম। গোপালগঞ্জের ঘটনাটা আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে কিভাবে তারা সরে গেছে, কিভাবে তারা পিছু হটেছে। এটা তো একটা সামান্য একটা ঘটনা, সারা দেশে তো এরকম হয়নি। কিন্তু তারপরে গোপালগঞ্জে যা হয়েছে, পুরো সেনাবাহিনী ওখানে ঢোকাই বন্ধ করে দেওয়া যেত। প্রধানমন্ত্রী রাজি হয়নি যে এক্ষুনি সেনাবাহিনীকে সেই ধরনের প্রতিরোধ করা বা সেনাবাহিনীকে সেভাবে আঘাত করা, এটা রাজি হয় নাই উনি। যার জন্যে ওনার নির্দেশ না পাওয়ার কারণে
গ্রামবাসী বা এলাকার লোকজন তখন পিছু হটেছে বা থেমে গেছে, ওই থেমে যাওয়াটাকে তারা তখন কাজে লাগিয়ে কিছু মানুষকে হত্যা করেছে। আর নচেত লাশ ফালিয়ে গোপালগঞ্জ থেকে একজনও আসতে পারতো না। তার কাছে মেশিন গান থাকুক আর ট্যাঙ্ক থাকুক, তাতে কিছুই যায় আসে না আজকালকার যুগে। যাই হোক, সেনাবাহিনী মাঠে আছে কি নাই এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের যখন যেই পরিকল্পনা থাকবে, যেই প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রাম বাস্তবায়ন করার মতো শক্তি সংগঠিত আমরা অলরেডি করে ফেলেছি। সো ওরা এখন ক্ষমতায় টিকে থাকার জন্য যেটা চাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনীর সাথে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে আরও কিছুদিন ক্ষমতায় থাকে, একটা ঝামেলা করা আর কি। এখানে আমি বিশ্বাস করি সেনাবাহিনী সেই ভুল করবে না। আর পুলিশের প্রতি তো ওদের কোনো আস্থাই নাই। পুলিশ যা করে সেটা হলো জাস্ট ওদের লিপ সার্ভিস দিতেছে, আর টুকটাক যা করে ওই পর্যন্তই। পুলিশকে কেউ আমাদের কেউ যেন কোনো সময় কিছু একান্ত বাধ্য না হলে কিছু না করে। আর সেনাবাহিনীও এগুলি কিছু করবে না, তারা বুঝে গেছে। আর যদি করতে যায় সেটা আমরা সেইভাবে আমাদের প্রস্তুতি থাকবে, ফেস করব, সবই ঠিক আছে। আর ওই রাজাকার আলবদর আর লালবদর আর বিএনপির ক্যাডাররা, সন্ত্রাসীরা আওয়ামী লীগকে ফেস করবে? অসম্ভব, সিম্পলি ইম্পসিবল। এরা যে কত ভীতু, কত দুর্বল আমরা আগেও দেখেছি, আজকেও দেখেছি। সো আগামী দিনের কর্মসূচির জন্য আমরা আরও উৎসাহিত হয়েছি যে তারা কতটা দুর্বল, যে আমাদের কোনো আন্দোলনের কোনো কর্মসূচি নেই, অথচ তারা সর্বশক্তি নিয়োগ করে বসে আছে। তো তারপরে কি হবে? তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফাইনাল খেলা এই দেশে হবে না, কিন্তু ফাইনাল খেলা যদি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। এটা খুব প্রয়োজন। এদেশের কিছু রাজাকার আলবদর এবং দেশদ্রোহী, এদেরকে স্বাভাবিক অবস্থায় আমরা দমন করতে পারবো না, আইন হাতে তুলে নিতে পারবো না, যেটা মুক্তিযুদ্ধের পরে করা যায়নি। সো ফাইনাল খেলা যদি হয় তাহলে সেই জিনিসটা আমরা ওয়ান্স ফর অল সেটেল করে ফেলতে পারবো। এই দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর কথা বলার কোনো লোক থাকবে না। এই দেশে কোনো লোক, আওয়ামী লীগের হোক, যেই হোক, কেউ দুর্নীতি করলে, অপরাধ করলে তার বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগকে নিয়ে কেউ কথা বলার সাহস পাবে না। যে যত কিছুই বলুক, এই দেশ শেখ মুজিবের সৃষ্টি, তাকে নিয়ে কোনো কথা বলার লোক থাকবে না। সেই ব্যবস্থা আমরা করতে চাই ওয়ান্স ফর অল। আমি জানি না সেই পরিস্থিতি হবে কিনা, সম্ভাবনা আমার কাছে হলো 0। কারণ কোয়ার্টার ফাইনালে ওদের কোমর ভেঙে যাবে, এবং সেটা কখন? আমি বিশ্বাস করি আগস্টের মধ্যেই আমরা ওদের কোমর ভেঙে তছনছ করে দেব। আর তারপরে সেমিফাইনালে তো কি হবে সেটা আর এখন কিছু বললাম না। তো যাই হোক, আর ফাইনালটা হবে অ্যাকচুয়ালি অনুষ্ঠান, পুরস্কারের অনুষ্ঠান, বিজয়ের উৎসব। সেখানে সেদিন কোনো আন্দোলন হবে না, কোনো সংগ্রাম হবে না, সেখানে কোনো প্রতিবাদী স্লোগান হবে না। সেদিন হবে বিজয়ের উৎসব, সেদিন হবে পুরস্কারের। সেই পুরস্কারটা কি? কালকে আমি প্রশ্ন রেখেছিলাম ফেসবুকে, আজকে বলছি, সেই পুরস্কারটা হবে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ এই ঢাকা শহরে উপস্থিত হয়ে বাংলাদেশের দায়িত্ব পুরস্কার হিসাবে শেখ হাসিনার কাছে তুলে দিবে। সেদিনই হবে ফাইনাল। সেটাই পুরস্কার। সেই দিনের জন্য জাতি অপেক্ষা করছে, এবং সেটা সম্ভব এবং সেটা হবে, এই ব্যাপারে আমার অন্তত বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বাকিটা সময় দেখতে পারবেন। ভালো থাকেন, ধন্যবাদ।